নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে গত দুদিন আগে কেন্দ্রীয় সরকার একটা নোটিফিকেশন করেছে, যে নোটিফিকেশনে ভারতবর্ষে যারা 2024 সালের আগে এসেছেন তাদের কিছু ছাড় ঘোষণা করেছে। এখন এই বিষয়টি নিয়ে নানা মহলে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমাকে অন্তত 20-25 জন টেলিফোন করে বা আমি ফেসবুকে ওই সম্পর্কে একটা পোস্ট কালকে করেছিলাম, সেই পোস্টে মন্তব্য করেও আমাকে বলেছেন যে একটা ভিডিও তৈরি করার জন্যে। আমি সেই জন্যই আজকের এই ভিডিওটা করতে বসেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আনন্দবাজারে একটা রিপোর্ট আজকে ছেপেছে। আপনারা যারা ফেসবুকে গতকাল আমার ওই ফেসবুক পোস্ট পড়েছেন তাদের মনে হবে যে সুকৃতি বিশ্বাসের ফেসবুক দেখেই বোধহয় আনন্দবাজার আজকে এই রিপোর্টটা করেছে। বিষয়টা তার নয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আমি কালকে যেটা পোস্ট করেছিলাম আজকে আনন্দবাজার ঠিক সেই একই কথা লিখেছে। তবুও আমি বিষয়টা নিয়ে একটু বিস্তারিত করে আপনাদের বলতে চাই, যাতে আপনারা বিষয়টা আরো খানিকটা পরিষ্কার করে বুঝতে পারবেন। দেখুন, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সে কয়েক বছর ধরে একটা শব্দ খুব চালু করেছে। শব্দটা হলো যে ক্রোনোলজি। যে কোনো বিষয় বললে উনি বলেন যে ক্রোনোলজিটা বুঝতে হবে। তা আমি আজকে অমিত শাহের ওই যে বিখ্যাত মন্তব্য সেইটাকেই আরেকবার আপনাদের স্মরণ করে দিয়ে বলছি যে আমি আজকে যেটা বলবো সেই ক্রোনোলজিটা আপনারা একটু খেয়াল করে শুনবেন। দেখুন, আপনারা যারা আমার ভিডিওটা আপনারা শোনেন, তারা যদি মিস না করে থাকেন তাহলে আপনাদের বলবো যে এই কথাটা কোনো না কোনো ভাবে এর আগেও আমি বলেছি। সেটা হলো এই যে লালকৃষ্ণ আদবানি সে সময় উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি যখন 13 মাসের সরকার হয়েছিল বিজেপির দ্বিতীয় সরকার, প্রথমে 13 দিন, তারপরে হলো 13 মাসের সরকার। আমি সেই 13 মাসের সরকারের কথা বলছি। এটা 1997-98 সালের ঘটনা। সেই সময় লালকৃষ্ণ আদবানি প্রায়ই বলতেন, বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলতেন, বিভিন্ন জনসভায় ঘোষণা করতেন যে ভারতবর্ষের যত মানুষ, সমস্ত মানুষকে তিনি কার্ড দেবেন, পরিচয়পত্র দেবেন। 2 রকমের পরিচয়পত্র দেবেন। এক অংশের মানুষ যারা প্রমাণ করতে পারবেন ভারতের নাগরিক, আইন অনুযায়ী নাগরিক, তাদের দেবেন সবুজ কার্ড। আর যারা ভারতে বসবাস করেন কিন্তু আইন অনুযায়ী নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, তাদের দেবেন লাল রঙের কার্ড। এই লাল কার্ড, সবুজ কার্ড,
এই ঘোষণাটা 13 মাসের সরকারের সময় বিজেপি করেছিল। আমরা সেই সময় বিরোধিতা করেছিলাম। দেখুন, আমি আপনাদের একটা বই দেখাচ্ছি, আপনি বইটা একটু দেখুন। এই যে বইটা, এই বইটাতে এইটা আমি তখন একটা পত্রিকা, দুটো পত্রিকা বের করতাম, একটা নীল আকাশ সংকলন আর একটা রিপাবলিকান বার্তা সংকলন। এইটা হচ্ছে রিপাবলিকান বার্তা পত্রিকা। তা আমি পরবর্তীকালে ওই নীল আকাশের রিপোর্টগুলো, মানে যেগুলো ইম্পর্টেন্ট রিপোর্ট সম্পাদিত, সেগুলো এক জায়গায় করে একটা নীল আকাশ সংকলন করেছি, আর একটা এই রিপাবলিকান বার্তা সংকলন করেছি। ঘটনা চক্রে সেই সময় তো ভাবিনি, এখন দেখুন এটা কাজে লেগে যাচ্ছে। এইটার একটা রিপোর্ট আপনারা দেখুন, এই যে 11 দলের ঐতিহাসিক কনভেনশন। আমরা ছোট ছোট 11টা দল একটা কনভেনশন করেছিলাম 1998 সালের 31শে অক্টোবর কলকাতার ভারত সভা হলে। সেইখানে 3টে দাবিতে আমাদের এই কনভেনশন হয়েছিল। একটা ছিল বাঙালি বিতাড়নের বিরোধিতা করা। ওই 11 মাসের মধ্যেই বাঙালি বিতাড়ন শুরু হয়েছিল। ওই 11 মাসের সরকার যখন বিজেপি এসেছিল, তার মধ্যেই বাঙালি বিতাড়ন শুরু হয়েছিল। আমাদের এই কনভেনশনের দাবি ছিল তার বিরোধিতা। 2 নম্বর দাবি ছিল শ্রীকৃষ্ণ কমিশনের সুপারিশ বাতিল করা। ওই বম্বে দাঙ্গা নিয়ে একটা শ্রীকৃষ্ণ কমিশন হয়েছিল, তার যে সুপারিশ, সেই সুপারিশটা পক্ষপাতযুক্ত মনে করে আমরা তা বাতিলের দাবিতে এই কনভেনশন করেছিলাম। আর 3য় দাবিটা ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি প্রস্তাবিত সবুজ ও লাল রঙের জাতীয় নাগরিক প্রকল্প বাতিল করা। কি হলো বিষয়টা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি প্রস্তাবিত সবুজ ও লাল রঙের জাতীয় নাগরিক প্রকল্প বাতিল করা। এই 3টে দাবিতে আমাদের কনভেনশন হয়েছিল। এই কনভেনশনে 3 জন এমপি হাজির ছিলেন। তার একজন ছিলেন এখন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনার বাবা RS গাবাই তখন এমপি ছিলেন, তিনিও ওই কনভেনশনে এসেছিলেন। তা আমি ক্রোনোলজি বুঝতে বলছি কেন? ক্রোনোলজি বুঝতে বলছি যে সেই যে লাল কার্ড এবং সবুজ কার্ড, ওই তারই ক্রোনোলজিতে আজকের এই যে CAR-19 সেটা একটা পদক্ষেপ। আর এই যে 1 তারিখে যে ঘোষণাটা হলো, এই ঘোষণাটা হলো আসলে অনেকে ভুল করছেন, সেটা পরিষ্কার করে জেনে নিই। সেটা হলো দি রেজিস্ট্রেশন অফ ফরেনার্স এক্সেমশন অর্ডার। আমি এটা ভুল বললাম। এই যে যেটাতে ওই 10 বছর 24 পর্যন্ত নিয়েছে, সেটা নাম দিয়েছে, টাইটেল হচ্ছে এই অর্ডারটার দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার 2025। নামটা কি? দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার 2025। এই যে অর্ডারটা করেছে, এই যে অর্ডারটা আমার কাছে আছে, এই অর্ডারটা এই যে এখানে দেখুন, পড়তে পারছেন আপনারা? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার দেখতে পাচ্ছেন। এই অর্ডার, এইটার ভিত্তিতে ওই 2024 করা হয়েছে। এবং এই যে অর্ডারটা পড়ে আপনি বুঝতে পারছেন, দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার। তাহলে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স
এইটা যুক্ত হলো আসলে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। ওই অ্যাক্ট 2025 এর সাথে এই অর্ডারটা যুক্ত। এই অর্ডারটা কোনোভাবেই K-19 আইনের সঙ্গে যুক্ত নয়, যে কারণে K-19 যে নাগরিকত্বের আবেদন করার সুযোগ দিয়েছে ওই অনুপ্রবেশকারী তকমা মুক্ত করে, এইটাতে সেই অনুপ্রবেশকারী তকমা মুক্ত করেছে এইটা বলা হচ্ছে না। এই এক্সেমশন মানে হচ্ছে ওই যে বিনা পাসপোর্টে আসলে ওই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে বলেছে এটা অফেন্স, এটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ, এবং সেই অপরাধ 7 বছর 10 বছর জেল, সেইটা থেকে মাফ করেছে যে এই লোকগুলোকে পুলিশ প্রশাসন ধরে ওই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 মামলা দিতে পারবে না, এইটাই। কিন্তু তার মানে এই না যে এরা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখবেন কালকে এইটা হওয়ার পর মানে আমাদের দেশের বিজ্ঞজনেরা এখন এমপি হচ্ছেন, তো ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুর এমপি হয়েছেন, 3 লাইন পড়ে কিছু বোঝেন না। আর সুকান্ত মজুমদার নাকি অধ্যাপক ছিলেন, জানি না কিসের অধ্যাপক ছিলেন, কিন্তু ইংরেজি 2 লাইন পড়ে যদি বুঝতেন তাহলে কালকে এই সবগুলো আর বলতেন না। আর এদিকে শুভেন্দু বাবু টাবুর ব্যাপারটা আপনারা জানেন, সেগুলো তো আক্ষরিক অর্থেই অশিক্ষিত মানুষ, এটা তো সবাই জানে। ফলে এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। তাহলে আমি ক্রোনোলজির কথা বলছিলাম। ক্রোনোলজিটা কি? ক্রোনোলজি হলো 98 সালে বিজেপি যে স্কিম নিয়েছিল, সেই স্কিম একটু একটু করে আজকে 2025 সালের মাঝামাঝি সময় এসে সেইটাকে মোটামুটি এই বৃত্ত কমপ্লিট হলো। মানে ঘোষণা করে দিল যে ভারতবর্ষে উদ্বাস্তুরা থাকতে পারবেন, কিন্তু তারা এখানে বেনাগরিক হয়ে থাকবেন। তারা এখানে মুঠে মজুরে কাজ করবেন, চাষাবাদ করবেন, খেয়ে দিয়ে কোনো রকমে বেঁচে থাকবেন। তারা কোনো নাগরিক অধিকার দেবেন না। ওই যে লাল কার্ড সেই 98 সালে, সেইটা কিন্তু আইন 2-3টে আইন করে আজকে সেইটা আইনসঙ্গত স্বীকৃতি তাদের দিয়ে দিলেন। দেখুন কথাটা আমি বলছি, এর আগেও বলেছি এই অর্ডার হওয়ার আগে, যে K-19 এই যারা অ্যাপ্লিকেশন করছেন, মানে অ্যাপ্লিকেশন যদি সবাই করেন তাহলে 1 কোটি অন্তত, মানে মিনিমাম 1 কোটি লোকের অ্যাপ্লিকেশন করতে হয়। এত লোক আইনত বেনাগরিক হয়ে আছেন। এই 1 কোটির মধ্যে হতে পারে টেনে টুনে 20-25 হাজার লোককে ওরা নাগরিকত্ব দেবে। মানে ওই কাগজপত্র তৈরি করে আবেদন করতে পারবেন এবং সেইটা আলটিমেটলি স্যাংশন হবে, এইসব করে রয়ে। তার মানে এটা কোনো হিসেবে আসে না। ফলে তারাও কিন্তু এখানে 2014 আগে যারা এসেছেন তারাও প্র্যাকটিক্যালি তাদের অধিকাংশই এখানে বেনাগরিক হয়ে থাকবেন, কারণ তারা তো বলে দিচ্ছেন সেলফ ডিক্লেয়ার করে আমি বাংলাদেশি। ফলে তারা এখানে বেনাগরিক হিসেবে থাকবেন। আর 14 থেকে 24 যারা এসেছেন এই 10-11 বছরে, আর তাদের তারপরে ঘোষিতভাবেই বলে দিলেন তোমরা এখানে এইভাবেই থাকবে, কোনো নাগরিক অধিকার পাবে না। এবং এর সঙ্গে এই ক্রোনোলজিটা বোঝার জন্য এর সাথে আপনি ওই যে কুদ্দুস আলী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া গুয়াহাটি হাইকোর্টের রায়টাকে একটুখানি আপনারা স্মরণ করে নেবেন। সেখানে বলেছে এরকম যারা লোক যারা ভারতবর্ষের বৈধ নাগরিক নয় অথচ এখানে বাস করবেন, বলেছে তাদের আধার কার্ড থাকতে পারে। তিনি আবার সাজেস্ট করেছেন গভর্নমেন্ট মনে করলে একটা অন্য রঙের আধার কার্ড দিতে পারেন যাতে এক নজরে চেনা যায়। তাহলে আধার কার্ড থাকতে পারে, প্যান কার্ড থাকতে পারে। কেন প্যান কার্ড থাকতে পারে? প্যান কার্ড থাকতে পারে কারণ এখানে বাঁচতে গেলে তো তারা কাজ করবেন, আয় করবেন, আয় করলে ট্যাক্স দিতে হবে, যার জন্য প্যান কার্ড থাকতে পারবে।
আর লোকটা আছে কোথায় সেটাকে আইডেন্টিফাই করার জন্য তার ঠিকানা, হোয়ার অ্যাবাউটস এটা জানা দরকার, যার জন্য থাকবে আধার কার্ড। কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে তারা ভারতবর্ষে ভোটার তালিকায় নাম তুলবে না, নাম তাদের তোলা যাবে না, তাদের পাসপোর্ট থাকবে না। এই দুটো ক্যাটাগরিক্যালি বলেছে। তাহলে বুঝতে পারছি, মানে এই দুটো আসলে নাগরিকত্বের সাথে যুক্ত। নাগরিক না হলে এই দুটো ভোটার কার্ড এবং আধার কার্ড থাকার কথা নয়, সেটা হবে না, পরিষ্কার হাইকোর্ট বলে দিয়েছে। তাহলে আপনি এইবারে ক্রোনোলজিটা বললেন, ওই ক্রোনোলজি সাথে হাইকোর্টের রায় যুক্ত করেন, তার সাথে কার-19 যুক্ত করেন, আর তার সাথে এই দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার 2025 এটা যোগ করেন, আর দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এটা যুক্ত করেন। এইগুলো হলে আপনি ক্রোনোলজিটা বুঝবেন যে বিজেপি আসলে কি করতে চাইছে। ওই অমিত শাহের ক্রোনোলজি সম্পর্কে বলতে গিয়েই আমি এটা আপনাদের বুঝিয়ে দিলাম, এই ক্রোনোলজিটা একটু বুঝে নিন। এখন দেখুন বিপদটা কি হচ্ছে। বিপদটা হচ্ছে এই যে এর আগে যে আইনটা তৈরি হয়েছিল, আচ্ছা আমি এই অর্ডারটা আর কি কি আছে একটুখানি বলে দিই। দেখুন এখানে শুধু এই বাংলাদেশ থেকে বা 3টে দেশ থেকে 6টা সম্প্রদায়কে ওই পুলিশি হয়রানি থেকে ছাড় দেওয়া হয়েছে, শুধু এরকম নয়, এটা ওই 3 নম্বর ধারার সাবসেকশন ইতে বলা হয়েছে। এই যে 2 পাতার অর্ডারটা, এই 2 পাতার অর্ডার, তার মধ্যে শুধু ওই একটা লাইন আছে ওই বাংলাদেশের লোকের জন্য, আর বাদ বাকিটা কিন্তু অন্যদের জন্য। তার মধ্যে এটাও রাখা হয়েছে অন্যরা কারা। সে অন্যরা কারা যেমন এর মধ্যে বলেছে যে ধরুন নেপাল ভুটান থেকে যদি বিনা পাসপোর্টে আসে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, বুঝলেন তো, কোনো সমস্যা নেই। নেপাল ভুটানের লোকজনকে এই ছাড়টা এই আইনে দিয়ে দিয়েছে, নেপাল ভুটান থেকে আসলে কোনো সমস্যা নেই। তারপরে বলেছে ভারতীয়রা যদি নেপাল হয়ে আসে তাহলে ওই আইনে তাদের কিছু বলা যাবে না। তিব্বতী যারা আগে এসেছিলেন পরে আসছেন এখন আসবেন তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হবে না, আর এইটা কার্যকরী হবে না। এরকম নানান রকমের কথা এইটাতে এই ছাড়, মানে এদের কিছুটা পুলিশি ধরপাকড় থেকে ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে বাংলাদেশের 3টে ইয়ে থেকে এসছেন। আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু নেপালিদেরও নাগরিকত্ব দেওয়ার ব্যাপার নেই, ভুটানিদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপার নেই, তিব্বতীদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপার নেই, আর বাংলাদেশিদেরও নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা কিন্তু নেই। এটা ওই অন্যান্যদের মতো এই পুলিশি হয়রানির ছাড়। ফলে এইটা নিয়ে বিজেপি যে আজকে এটা দিয়েছে, তারপরে এটা একটা ধাপ ক্রোনোলজি বললেন, এর পরের ধাপে এটা হবে, মানে ব্যাপারটা এমন ভাবে বলেন যেন মনে হচ্ছে যে কেন্দ্রের সরকারটা ওদের মৌরসি পাট্টা পেয়ে গেছে। কত বছর আগে এসেছিল ক্ষমতায়? 11-12 বছর আগে এসেছিল ক্ষমতায় নাগরিকত্ব দেব বলে। তারপরে এখন যাওয়ার সময় হয়ে গেছে, এখন বলছে তাড়াবো। নাগরিকত্ব দেয়নি, বলেছে এ আইন করেছি, অ্যাপ্লিকেশন করো, এই পর্যন্ত তোমাকে ছাড় দিলাম, পুলিশে ধরবে না। এই করতে করতে তারা বাড়ি চলে যাবে। 75 বছর বয়স মোদিজির হয়ে গেছে, মানে এইটে। আর আমাদের এখানে কতগুলো কি বলবো, মানে দালাল বললে তারা বলে আবার কোর্টে কেস করবো, বুঝলেন তো। ইংরেজি বললে বলে অত খারাপ লাগবে না, এরা বিজেপির এজেন্ট বললে অতটা খারাপ লাগবে না, দালাল বললে ওদের খারাপ লাগে। তারা বোঝাবার জন্য নানান রকম কথা বোঝাবার জন্য তারা মুখিয়ে আছেন। দেখুন এইটাতে যে সমস্যাটা আসছে সেটা হলো এই যে আমি এবার আপনাকে বলছি, সেই মানে এই যে ইমিগ্রেশন অ্যাক্ট যেটা, এই যে ইমিগ্রেশন অ্যাক্ট যেটা দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, সেটাও তো আজকে দেখাচ্ছে এই কারণে এটাও তো লাগু হলো 1 সেপ্টেম্বর থেকে।
মানে এই পরশুদিন থেকে। তাই এটা লাগু হওয়ার মানে আনন্দ করার কি আছে? এটাতে কি আছে? এটা কি কখনো পড়ে দেখেছে নেতারা? নেতারা বা অন্য যে কেউ? ধরুন এইটার 21 নম্বর সেকশন, এই যে আমি একটু দাগ মেরে রেখেছি, এই 21 নম্বর সেকশনে ছিল, এইটা 21 নম্বর সেকশনে ছিল যে ওই বাংলাদেশ থেকে যারা আসবেন তারা তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারে। এটা ছিল 21 নম্বরে লেখা। উইদাউট পাসপোর্টে আসলে গ্রেপ্তার হতে পারে, এবং তাতে বলেছিল ওই 5 বছর জেল, 5 বছর জেল, 5 লাখ টাকা জরিমানা বিনা পাসপোর্টে আসলে, এইসবগুলো লেখা ছিল। তা এইটা তো 21 নম্বর থেকে আপনি ছাড় পেয়ে গেলেন। যারা 24-এর আগে এসেছে, আসলে 24-এর আগে তো 24 নয়, দেখবেন 20-তে যারা এসেছেন তারাও 24-এর মধ্যে কাগজপত্র তৈরি করতে পারেননি। ফলে 20-তে আসলেও কিন্তু কাগজপত্র না থাকলে তিনি ওই 24-এর বাইরে পড়ে যাবেন। 24-এর আগে যাদের কাগজ দেখাতে পারবেন, পুলিশে ধরলে যারা কাগজ দেখাতে পারবেন 24-এর আগে, কিন্তু 24-এ কাগজ হয়নি, হয়তো অনেকে 20-তে এসেও কাগজ হয়নি। ফলে একটা বড় অংশের মানুষ, মানে ধরুন ওই 14 হলে যদি 12 লাখ হতো, 24-এ হয়তো 4-5 লাখ লোক কিন্তু তবুও অনুপ্রবেশকারী থেকে গেলেন, এবং তাদের পুলিশ ধরতে পারবে। ধরলে এই 5 বছর জেল এবং 5 লাখ টাকা জরিমানা, এইটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে লাগু হলো। বুঝতে পারলেন? ওইখানে একটুখানি ছাড় পেয়ে যারা লাফাচ্ছেন, তারা সর্বনাশটা কি হলো দেখুন। তাদের কিন্তু এইবার যে কোনো সময় পুলিশ ধরবে আর বলবে টাকা দাও। গরু ছাগল জমি জমা বিক্রি করে এখন দিতে হবে, পুলিশের আয়ের একটা ভালো ব্যবস্থা হয়ে গেল। তা এটা 21 গেল, কিন্তু 21-এর পরে 22, এই 22-এ কি হবে? এই যে আরেকটা দাগ বেড়েছে 22-এ কি বলছে? 22-এ বলছে এটা শাস্তি কিন্তু এটার শাস্তি হলো 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা। কি সেটা? ধরুন কেউ একজন এসেছেন, এসে তিনি পাসপোর্ট করেছেন। পাসপোর্ট করার সময় তো কিছু কাগজপত্র দিতে হয়, যে কোনো কাগজপত্র, মানে যে কাগজগুলো দিতে হয়, তাহলে তো পাসপোর্ট দেয়নি। এই কাগজগুলো যদি ভুয়ো হয়, কাগজগুলো যদি জাল কিছু হয়, মিথ্যে কাগজ যদি হয়, কিছু ডিক্লারেশন দিতে হয়, ঘোষণা করতে হয়, সেটা মিথ্যে ঘোষণা যদি করে থাকেন, তাহলে 7 বছর জেল আর 10 লাখ টাকা জরিমানা। তা আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, বাংলাদেশ থেকে এসে উদ্বাস্তু মানুষ যারা পাসপোর্ট পেয়েছেন, তার মধ্যে আমি 1-2% মানুষকে বাদ দিচ্ছি, তাও হবে না, তারও কম হবে, তবু 1-2% মানুষকে বাদ দিচ্ছি। 98% মানুষ কিন্তু জাল কাগজপত্র, মিথ্যে ডিক্লারেশন দিয়ে পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্টও যেমন পেয়েছেন, আধার কার্ডও তাই, ভোটার কার্ডও তাই, এইসব। এই আইন যেটা নিয়ে লাফালাফি হচ্ছে, 1 তারিখ 1 সেপ্টেম্বর লাগবে, সেটাতে বলেছে যে এখন ওইটা নিয়ে পেছনে লাগবে, এতদিন তো পাসপোর্ট ক্যান্সেল করে দিত, এখন আর ক্যান্সেল হবে না। এখন ক্যান্সেলেশনের সাথে এই ধারাতে কেস হবে এবং জেল খাটতে হবে। ওই মোদির ক্রোনোলজি বুঝলে এটা বুঝতে হবে যে এই সব ব্যবস্থা করেছে বিজেপি সরকার। আর আমাদের এইটা যেমন হয়েছে, তারপরে আবার শেষের দিকে একটা ধারা আছে, সেই ধারাটা হচ্ছে 26 ধারা। এই 26 ধারা, এই যে উপরে টিক মেরে দিয়েছি দেখুন, এই 26 ধারাতে আবার বলেছে যে কনস্টেবল, হেড কনস্টেবল এবং তার থেকে হেড কনস্টেবল এবং তার উপরের অফিসার, আপনি মসলন্দপুর স্টেশন থেকে হেঁটে যাচ্ছেন, বন্যায় চলাফেরা করছেন, আপনাকে এরকম করে আপনার কলারটা ধরে পুলিশ বলল থানায় চলো, কোনো ওয়ারেন্ট লাগবে না। এই 26-এ বলে দিয়েছে কোনো ওয়ারেন্ট লাগবে না,
বুঝতে পারলেন? শুধু পুজোর আগে ছেলে মেয়ের জন্য একটু বেশি ভালো বাজার করার জন্য আপনাকে ধরে নিয়ে যাবে, গিয়ে টাকা আদায় করবে 1 লাখ 2 লাখ 5 লাখ, ধরে নিয়ে গিয়ে থানায় ঢুকে দিল। থানায় ঢুকে দিলে এই সাবজেক্ট তো বলেছে ওই পুলিশের আর কোনো কাজ নেই, থানাতেও কোনো দরকার নেই, তার ওই কোর্টে গিয়েও কোনো দায়িত্ব নেই। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক, সেটা দিয়ে আপনাকে বেরোতে হবে। এবারে আপনি যখন ভারতবর্ষের নাগরিক বলে এবারে কাগজ দেবেন, কি দেবেন? যে যে কাগজ আপনি সাবমিট করবেন, এইবারে ওই অফিসাররা ওই কাগজগুলো কি করে পেয়েছেন, কি কি নথি দিয়ে আপনি কাগজ পেয়েছেন, এইটা যেই খোঁজ করবে তখন দেখবেন সব ভুয়ো নথি দিয়ে। ফলে আপনার ওখান থেকে কেস খেয়ে বেরিয়ে আপনাকে কোর্ট কাছারি করতে করতে জীবন কয়লা হয়ে যাবে। অমিত শাহর ক্রোনোলজি ওই 98 সাল থেকে এই পর্যন্ত তার মধ্যে এই সব ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে 26 সেকশন, দি ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025। ফলে এই যে ব্যাপারগুলো করেছে, এইটাতে আমাদের উদ্বাস্তু মানুষের, যারা বুঝবেন, শোনেন, যারা বোঝেন না, মানে আপনি শ্মশানে ঘুমাতে পারবেন যদি না জানেন এটা শ্মশান, তাহলে আপনার ভয় লাগবে না। ফলে যারা জানবেন তাদের আর ঘুম হবে না, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। আর ঠিক এইরকম সময়ে আমাদের এক কবিয়াল সাহেব, তিনি বলছেন যে, ভিডিও করেই বলছেন যে মোদি কথা দিলে কথা রাখে। দেখুন কি করে দিল, 24 পর্যন্ত উদ্ধার করে দিল। তা আমি অসীম বাবুকে বলছি, আপনাকে আমি একটা ভিডিওতে 420 বলেছিলাম, বললে আপনি খুব গোসা করলেন, বললেন কোর্ট কাছারি করবেন অমুক তমুক। তা দেখেন এই বুড়ো বয়সে আপনি একটা কোর্টে কেস করবেন, আপনি তো এমএলএ, অনেক ক্ষমতা আপনার, একটা কেস করবেন, আর আমার এই বুড়ো বয়সে দৌড়তে হবে কোর্ট কাছারি থানাতে দৌড়তে হবে, তো এটা তো মুশকিলের ব্যাপার। যার জন্য আমি আপনাকে পরের ভিডিওটা বললাম যে আপনাকে 420 বলছি না, আমি আপনাকে বলেছিলাম দড়িবাজ, দড়িবাজটা। এবারে আপনাকে কি বলবো, আপনি বলছেন যে কথা দিলে মোদি কথা রাখেন, এবং এই নিয়ে যে মোদির প্রশংসা করে আপনার স্বজাতি লোকগুলোকে আজকে ওই যে বিপদের মধ্যে ফেলছেন আপনি। এবার আপনাকে কি বলবো, মোদি কথা দিলে কথা রাখে? মোদি কি কথা দিয়েছিল? মোদিও কথা দিয়েছিল, মোদির কথা আপনারাও সুর মিলিয়েছেন এতকাল ধরে। উনি 11 বছর আগে বলেছিলেন নাগরিকত্ব দেব, সেই বারাসাতের কাছারি ময়দান থেকে যখন তিনি প্রধানমন্ত্রী হননি, হতে যাচ্ছেন, ঠাকুর বাড়িতে এসছেন, সমস্ত জায়গাতে বলেছেন। কই কথা দিলে কথা রাখেন? কথা দিয়ে নাগরিকত্ব দেব, এই কথা দিয়ে আজকে এসে বলছেন আর কোমরে দড়ি দেব না, তাই তো? কথা দিয়ে কথা রাখে মানে নাগরিকত্ব দেব বলেছিল, এখন সেখান থেকে আস্তে আস্তে বলছে আর এই পর্যন্ত আসলে তবে কোমরে দড়ি দেবো না। তাও কোমরে দড়ি দেওয়ার জায়গাটাকে বন্ধ করেনি। আমি এই যেগুলো বললাম, এই যে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 প্রত্যেকটা মানুষকে, এমনকি অসীম সরকারকে, আমাকে দায়িত্ব দিলে আমি বলছি যে তার এমন ত্রুটি রয়েছে যাতে কোমরে দড়ি দিয়ে তাকে জেলে ঢোকানো যায়। আমার যদি পুলিশ প্রশাসন যদি ক্ষমতা দেয়, বা পুলিশ প্রশাসন যদি করতে চায়, আমার সহযোগিতা নেই, যে কোত্থেকে ও বেরোবে, কতগুলো বেআইনি ইয়ে তোকে আটকানো যায়। ফলে তারা আজকে এইভাবে এই যারা সর্বনাশ করছে, তাদের বাপ বাপ বলে মানুষকে বিভ্রান্ত করবার জন্য যা খুশি তাই করে যাচ্ছেন। দেখুন, এইটা অনেকেই হয়তো ভাবছেন পশ্চিমবঙ্গে হয়তো অতটা কিছু হবে না, হতে পারে। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার সম্ভাবনা প্রায় নেই, প্রায় নেই। মানে এই যে ধরুন পরশুদিন এটা বলেছে, কালকে সুকান্ত বাবু, শান্তনু বাবু, অসীম বাবুরা যে কথা বলা শুরু করেছিলেন, এইটা তো 15 দিন বলতে পারলে লোকে খেয়ে যেত। কিন্তু আজকেই আনন্দবাজার তো এটা করে না, আনন্দবাজার ওই মিথ্যের আগুনে বরাবর পেট্রোল ঢালে।
কিন্তু আজকের কাগজে দেখছেন এই মিথ্যের আগুনে জল ঢেলে দিয়েছে। কেন? কারণ আনন্দবাজারও বুঝতে পেরেছে বিজেপির পেছনে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আর লাভ নেই, কারণ ওটা বেতন ওরা, ওর পেছনে বাজি ধরে হাঁটতে হবে। ফলে সে আস্তে আস্তে সুর চেঞ্জ করছে, সে বলেছে যে এটাতে কিছু হবে না। তা এই যে মানে তাদের যদি এতটুকু লজ্জাবোধ থাকতো তারা আর মুখ দেখাতো না বাজারে। তো এইটা যদি এখানে যদি ডাবল ইঞ্জিন সরকার যদি না হয়, হবেও না। ফলে এখানে হয়তো খুব অসুবিধায় মানুষ নাও করতে পারেন, কিন্তু আসামে এবং এই যে পরিযায়ী শ্রমিকরা যারা অন্য রাজ্যে আজকে পরিযায়ী শ্রমিকদের ধরবে, ধরে বলবে কাগজ দাও। এইবারে ওই কাগজটা জেনুইন কিনা সেইটাই নিয়ে এনকোয়ারির জায়গায় চলে যাবে এবং এইগুলোতে এই যে সমস্ত মিথ্যে কাগজপত্র দিয়ে এই যারা করেছে তাদের নানা রকম কেচে ফাটাবে। ফলে এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফলে যারা উচ্ছ্বসিত হচ্ছেন, আমি আপনাদের বলছি উচ্ছ্বসিত এমন কিছুই নেই। হ্যাঁ, নিশ্চয়ই যে অ্যারেস্ট হবে না এটা কিছু লোকের জন্য একটা সুখবর, ঠিকই। যেটুকু পজিটিভ সেটুকু আমরা নিশ্চয়ই স্বীকার করব, কিন্তু তার থেকে অনেকই বেশি বিপদ হয়ে গেল এই 1 অক্টোবর থেকে এই অর্ডার এবং এই আইন লাগু হওয়ার জন্য। আইন মানে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। ফলে প্রত্যেকটা মানুষ কিন্তু সতর্ক হন। এবং আমরা যে কথা বলছি যে আইন, নাগরিকত্ব আইন যদি আমরা পরিবর্তন না করতে পারি, যে আইনটা তৈরি করতে হবে ভারতবর্ষে যারা বসবাস করেন, স্থায়ীভাবে বসবাস করেন, তার প্রত্যেকটা মানুষকে নাগরিক ঘোষণা করে একটা আইন যদি, নতুন আইন যদি তৈরি না হয়, তাহলে এমনকি এখানকার ভূমিপুত্ররাও কিন্তু এই পুলিশের দ্বারা হয়রানি হবেন, শুধু উদ্বাস্তুরা নয়। দেখবেন এর অ্যাপ্লিকেশনটা আপনারা আরো ভাবুন, আমরাও আরো ভাবছি, এর অ্যাপ্লিকেশনটা কত গভীরে যাবে সেগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার। আপনাদের সবাইকে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবার জন্য এবং এর বিরুদ্ধে রাস্তায় নামার জন্য আবেদন করে আমার আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর লাস্টে একটা কথা বলি, আমি কথাটা বলছি যাতে মানুষের কাছে, বেশি মানুষের কাছে পৌঁছায়। যিনি দেখবেন তিনি একটু শেয়ার করে দেন, তাহলে আরো বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।